সময় যত এগিয়ে আসছে ভোটার ভেরিফিকেশন নিয়ে মানুষের মনে আরও প্রশ্ন কিন্তু বেড়ে যাচ্ছে যে এই ভোটার ভেরিফিকেশনে আমার নামটা বাদ হয়ে যাবে না তো। কারণ বিহারে প্রায় 65 লক্ষ মানুষের নাম ভোটার ভেরিফিকেশন থেকে বাতিল করে দেওয়া হয়েছে, অনেকের নাম বাদ হয়ে যেতে পারে। ফলে পশ্চিমবঙ্গে যদি ভোটার ভেরিফিকেশন হয়, আমার নিজের নামে তো জমি নেই, আমি বস্তিতে বসবাস করি বা আমি ভাড়া বাড়িতে বসবাস করি, এইরকম প্রশ্ন প্রচুর মানুষের আছে যারা জানতে চাইছেন তাহলে কি দাদা আমরা ভোটার ভেরিফিকেশন করতে পারবো না। আবার অনেকে জানতে চাইছেন যে যারা এসসি এসটি ওবিসি যারা কাস্ট সার্টিফিকেট দিতে চাইছেন তাদের ক্ষেত্রে কত সালের এই সার্টিফিকেটের প্রয়োজন হবে। আবার অনেকে জানতে চাইছেন দাদা আমার নিজের নামে জমির দলিল নেই বা পর্চা নেই, ঠাকুর দাদার নামে আছে বা বাবার নামে আছে, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে, কিভাবে ভোটার ভেরিফিকেশন করব। তো এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে এক এক করে দেবো। যদি আপনারও এই ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে তাড়াতাড়ি কমেন্ট করে দিন, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর সেকশনে আপনারা দেখতে পাবেন, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনারা মেসেজ করতে পারেন। তো চলুন প্রথমে উত্তর দেওয়ার আগে আপনাদেরকে একটা আপডেট দেখাই। দেখুন এখানে পরিষ্কারভাবে একটা আপডেট উঠে এসছে। কোন পত্রিকায়? বর্তমান পত্রিকায়। একটু অ্যাড্রেস বারটা দেখিয়ে দিই, নাহলে আবার অনেকে আপনারা হয়তো বিশ্বাস করবেন না। এই যে দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকা .com। তো এখানে প্রকাশিত হয়েছে এই ভোটার ভেরিফিকেশন নিয়ে কি বলা হয়েছে। ভারতীয়দের আত্মীয় সাজিয়ে পরিচয়পত্র 2 বাংলাদেশির। তো বুঝতে পারছেন কবে প্রকাশিত হয়েছে? 19শে আগস্ট 2025। কি কি বলা হয়েছে একটু দেখিয়ে নিই আগে, ছোট্ট করে বলবো, বেশি সময় নেব না। দেখুন বলা হয়েছে কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে এক বাংলাদেশি যুবক এই দেশের ভোটার কার্ড বানিয়েছেন, এমন অভিযোগ মিলেছে সন্দেশখালীর বেরমজুর এলাকা থেকে। জানা গিয়েছে বাংলাদেশ থেকে বেশ কয়েক বছর আগে জলিল মোল্লা ভারতে প্রবেশ করে, এরপর সন্দেশখালী এলাকায় বিয়ে করেন এবং তার দূর সম্পর্কের এক কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার আই কার্ড তৈরি করেন। সন্দেশখালী এলাকায় জমি কিনে বাড়ি তৈরি করে বসবাসও শুরু করেন তিনি। যাই হোক, ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন, যেটা আপনাদেরকে জানাতে চাইছিলাম। অনেকেই কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চাইছিলেন, বলছিলেন যে দাদা অনেকেই এমন রয়েছেন যারা বাংলাদেশ থেকে এসে এই দেশের মানুষদেরকে বাবা মা সাজিয়ে বা আত্মীয় স্বজন সাজিয়ে তারা ভোটার কার্ডের নাম তুলেছেন বা ভোটার কার্ড তৈরি করেছেন, আধার কার্ড প্যান কার্ড তৈরি করেছেন। তো দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু ধরা পড়ে যাচ্ছে। ফলে আপনাদের এলাকাতেও যারা করেছে কেউ যদি রিপোর্ট করে সেক্ষেত্রে তারাও কিন্তু আইনের আওতায় আসতে পারে, তারাও কিন্তু ধরা পড়ে যেতে পারে এবং ভোটার তালিকা থেকে তাদের তো নাম বাদ যাবে, সঙ্গে শাস্তির মুখেও তাদেরকে পড়তে হতে পারে। যাই হোক, আপনাদেরকে যেটা মূল বোঝানোর চেষ্টা করছি, এই যে এসআইআর হচ্ছে, নির্বাচন কমিশন বলছেন যে কারা ভারতের প্রকৃত নাগরিক, কারা ভোট দেওয়ার অধিকার রাখে বা কাদের ভোট দেওয়ার যোগ্যতা রয়েছে, এই এসআইআরের মাধ্যমে সেটা কিন্তু নির্ধারণ করা হবে। এবং যারা প্রকৃত ভারতীয় রয়েছেন, যাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে, তারা কিন্তু ভোট দিতে পারবেন, তাদের ভোটার ভেরিফিকেশনে নাম উঠবে। তবে অনেক মানুষ এমনও রয়েছেন যাদের ধরুন ডকুমেন্টে কিছু সমস্যা রয়েছে, যার জন্য ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, বা এমনও কিছু মানুষ রয়েছেন। এর আগের একটা প্রতিবেদন দেখিয়েছিলাম, অন স্ক্রিনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে 60 থেকে 70, 80 বছর পর্যন্ত বয়স্ক মানুষরা রয়েছেন যারা ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করছেন এই মুহূর্তে। তো দেখুন এখানে কিন্তু একটা সন্দেহ তৈরি হয় যে এতদিন তারা কি করছিলেন, কেন ভোটার তালিকায় নাম তোলেননি। এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে একদম কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়েছে যে খুব সাবধানে কিন্তু এদেরগুলো ডকুমেন্ট ভেরিফিকেশন করে তারপর তুলতে হবে। এখন অনেকে বলতে পারেন যে অনেকে তো বাইরের রাজ্যে চাকরি করতেন বা চাকরি সূত্রে বাইরে থাকতেন, তো সেই জন্য হয়তো তাদের নাম ওঠেনি। হ্যাঁ, হতেই পারে। কেউ ধরুন বাইরের রাজ্যে চাকরি করতেন, বা কেউ ধরুন স্থান পরিবর্তন করেছিলেন, বা কোনো কারণবশত তিনি ভোটার লিস্টে নাম তুলতে পারেননি, বয়স্ক মানুষদের জন্য বলছি। তো সেক্ষেত্রে তাদের যদি পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্ট থাকে, অন্যান্য ডকুমেন্ট থাকে, রিজন থাকে যে কেন তিনি নাম তুলতে পারেননি, চাকরি সূত্রে তুলতে পারেননি বা অন্য কোনো কারণে বা কাজের ক্ষেত্রে কেন তুলতে পারেননি, সেই সমস্ত প্রমাণগুলো দিলে এমনিতেই খুব সহজেই তাদের নামগুলো ভোটার ভেরিফিকেশনে উঠে যাবে বা নতুন ভোটার কার্ডে তাদের সমস্যা হবে না, এটা নিশ্চিন্ত থাকুন। আপনি যদি, বারবারই একটা কথা বলেছি, আপনি যদি প্রকৃত ভারতবাসী হন তাহলে কিন্তু আপনাদের আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না। চলুন এবার বর্তমানে এই ভোটার ভেরিফিকেশন নিয়ে, ডকুমেন্ট নিয়ে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, সাধারণ মানুষের জিজ্ঞাসাবাদ রয়েছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে দেওয়ার চেষ্টা করি। তো প্রথমেই আমাদের একজন বন্ধু, ওনার নাম হচ্ছে আরাবুল। তো উনি লিখেছেন যে আমার এজ 18+, আমি নিউ ভোটার অ্যাপ্লাই করেছি, কোনো প্রবলেম হবে? আমার সব ডকুমেন্ট আছে। ভাই আপনার যদি সব ডকুমেন্ট থাকে তাহলে আপনি চিন্তা করছেন কেন, কোনো সমস্যা আপনার হবে। এরপরে একজন কমেন্ট করেছেন আমার এজ 61 ইয়ার্স, আমার বার্থ সার্টিফিকেট নেই, কিন্তু আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, বাবার পিপিএফও বুক আছে। তো এক্ষেত্রে জানিয়ে দিই, আপনার বাবার যদি পেনশন পেমেন্ট অর্ডার বুক থাকে, এগুলো দেখিয়েও কিন্তু ডকুমেন্ট হিসাবে আপনারা দেখাতে পারেন। যেহেতু 11টা যে ডকুমেন্টের কথা বলা হয়েছিল,
ওই 11টা ডকুমেন্টে এই পেনশন পেমেন্ট অর্ডার বুক বা অর্ডার কার্ড সেটার কথা বলা হয়েছিল। তো আপনি কিন্তু এটাও দেখাতে পারেন, এটা ডকুমেন্ট হিসাবে কিন্তু কাজ করবে। আর হ্যাঁ, তবে আপনি চেষ্টা করবেন 2002 সালের লিস্টে আপনার বা আপনার বাবার নামটা আছে কিনা একবার চেক করে দেখতে, যদি থাকে তাহলে ভালো, তাছাড়া অন্যান্য যদি জমি জায়গার কাগজ থাকে সেগুলো আপনারা দিতে পারেন। আশা করি আপনার কোনো সমস্যা হবে না, এগুলো দেখিয়েও কিন্তু কাজ হবে। এরপরে একজন কমেন্ট করছেন, ওনার নাম নেহা সিং। উনি বলছেন পর্চা আমার দাদুর নামে ট্রান্সফার করা নেই, বাট দলিল 1955 আছে, ওটা দিয়ে কি হবে? তো প্রশ্নটা যতটা সহজ শুনতে, উত্তর দিতে গেলে একটু ভাবনা চিন্তা করে দিতে হয়। অনেকেই হয়তো বলবেন যে হ্যাঁ করতে পারবে। দেখুন, প্রথমত আপনাকে জানিয়ে দিই যে ঠাকুরদাদা এবং দাদু দুজন ব্যক্তি কিন্তু এক নয়, কারণ মায়ের বাবা হচ্ছে দাদু আর বাবার বাবা হচ্ছে ঠাকুরদাদা। ফলে বুঝতে পারছেন, আপনি যদি আপনার ঠাকুরদাদার বিষয়টা জানতে চান, হয়তো ভুল করে দাদু লিখেছেন, কারণ আমরা অনেকেই ঠাকুরদাদাকে দাদু বলে ফেলি। তো যদি তেমনটা হয় তাহলে কিন্তু হ্যাঁ করতে পারবেন। আর যদি আপনার মায়ের বাবা হয়, সেক্ষেত্রে দেখুন মা যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করবে তখন কিন্তু আপনার দাদুর ডকুমেন্ট দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ভিডিও শুরুতেই একটা প্রতিবেদন বর্তমান পত্রিকার আপনাদেরকে দেখালাম, দেখেছেন আশা করি, যে একজন ব্যক্তি উনি বাংলাদেশ থেকে এখানে চলে এসেছেন, এসে হয়তো সম্ভবত এখানের কোনো মহিলাকে বিয়ে করে নিয়েছেন এবং এখানের দূর সম্পর্কের কোনো কাকা শ্বশুর রয়েছেন, তাকে বাবা সাজিয়ে এখানকার ডকুমেন্ট তৈরি করেছেন, ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড যাই বলুন না কেন, ডকুমেন্ট তৈরি করেছে, যেটা প্রতিবেদনে আগেই আপনাদেরকে দেখালাম। এর থেকে কি প্রমাণিত হলো যে ওই যে ব্যক্তিটা উনি কিন্তু আদতে বাংলাদেশি, আর এখানে এসে কোনো ভারতবাসীকে বিয়ে করে ভারতের মানুষকে, আত্মীয় স্বজনকে কাজে লাগিয়ে উনি ডকুমেন্ট তৈরি করেছেন। ফলে এই যে ভেরিফিকেশনটা হচ্ছে, উনি কিন্তু সমস্যায় পড়ছেন। আর হ্যাঁ, আপনার মায়ের বিষয় বলি, যদি ওনার স্ত্রীর বিষয় বলি, ওনার স্ত্রী ভারতীয়, সেক্ষেত্রে উনি কিন্তু ওনার যিনি বাবা মা আছেন আর কি, ওনার যারা ছেলে মেয়ে হবে তাদের কাছে তো দাদু দিতে হবে, ওনার ডকুমেন্ট দেখিয়ে কিন্তু ভেরিফিকেশন করতে পারবে। যাই হোক, মোটামুটি একটা সমস্যা কিন্তু রয়ে যাচ্ছে মূলত যারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসে এই ধরনের কাজকর্মগুলো করছেন। তো আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। আর যদি আপনার ঠাকুরদার ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর উভয়েই যদি ভারতবাসী হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তেমন কোনো সমস্যা হবে না। এরপরে একজন কমেন্ট করছেন, দাদা আমার 2002-এ বাবার ভোটার লিস্টে নাম নেই, কিন্তু আমার দাদুর নামটা ভোটার লিস্টে আছে, অর্থাৎ বাবার নাম নেই, দাদুর নাম আছে। আবারও বলছি, অনেকেই হয়তো ঠাকুরদাদাকে দাদু বলেন, তো সেক্ষেত্রে যদি ঠাকুরদাদার কথা বলেন তাহলে কিন্তু চিন্তা নেই। দেখুন, বলা হয়েছে সেটা দিয়ে কি ভেরিফিকেশন করা যাবে, একটু জানাবেন দাদা। তো আবারও বলছি, যদি আপনার বাবার নামটা এখানে থাকে তাহলে প্রমাণ হয়ে যাচ্ছে যে আপনারা ভারতীয়, আপনাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু ওগুলো দেখিয়ে ভেরিফিকেশন করতে পারবেন বা আপনার বাবা কিন্তু করতে পারবে। এরপরে একজন কমেন্ট করেছেন, উনি বলছেন দাদা 1991 সালের পাসপোর্ট দিয়ে হবে, জানাবেন। তো দেখুন, পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ডেট ঘোষণা করা হয়নি। আপনাদেরকে একটু বিহারের যে গাইডলাইনটা রয়েছে সেটা দেখালে ভালোভাবে বুঝতে পারবেন। অন স্ক্রিনে খেয়াল করুন, বিহারে যে গাইডলাইনটা প্রকাশিত হয়েছিল, পশ্চিমবঙ্গে এখনও প্রকাশিত হয়নি, প্রকাশিত হলেও আপনাদেরকে জানাবো। তো দেখুন, এখানে 4 নম্বর অপশানে রয়েছে পাসপোর্ট। তো এই পাসপোর্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কোনো ডেট বা কোনো তারিখের কিন্তু উল্লেখ করা হয়নি। ফলে যে কোনো ডেটের তারিখ আপনারা যে কোনো ডেটের পাসপোর্ট কিন্তু আপনারা দিতে পারবেন। তবে যে পাসপোর্টটা দেবেন সেটা একটু ভ্যালিড পাসপোর্ট দেবেন, সেটা দিলেই ভালো হয়। যদি ভ্যালিড নাও হয় সেটাও আপনি দিতে পারেন। তবে ভ্যালিড কেন বলছি, এখানে অন্য আরেকটা ক্ষেত্রে ভ্যালিড পাসপোর্টের কথা কিন্তু উল্লেখ করা হয়েছিল, সেটা আপনাদেরকে একটু দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, জন্ম হিসাবে, অর্থাৎ কোন সালে জন্ম হলে কাদের কী কী ডকুমেন্ট দিতে হবে, এই জায়গায় একটা অপশান এখানে কিন্তু দেওয়া রয়েছে পয়েন্ট আপ করে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, ইফ এনি প্যারেন্ট ইজ নট ইন্ডিয়ান, যদি কোনো বাবা মা ভারতীয় না হন, প্রোভাইড এ কপি অফ হিজ আর ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভিসা অ্যাট দ্য টাইম অফ ইয়োর বার্থ, অর্থাৎ যিনি আবেদন করছেন ওই সময় ওনার জন্ম অনুযায়ী ওনার বাবা মায়ের ধরুন পাসপোর্ট বা ভিসা, যে ভ্যালিড পাসপোর্ট বা ভিসা, সেটা কিন্তু দিতে হবে, কপি দিতে হবে, সেটা কিন্তু চাওয়া হয়েছে। তো বুঝতে পারলেন, এর থেকে কিন্তু প্রমাণিত হয়ে গেল যে আপনারা কিন্তু আপনাদের কাছে যে পাসপোর্টটা রয়েছে সেটা ভ্যালিড পাসপোর্ট যদি থাকে সেটা দিলেই কিন্তু ভালো হবে। তবে আপনাদের ধরুন পাসপোর্টের ভ্যালিডিটি এই মুহূর্তে এক্সপায়ার হয়ে গেছে, সেক্ষেত্রেও আপনারা দিয়ে দেখতে পারেন, আশা করি সমস্যা হবে না, তবে ভ্যালিড হলে কিন্তু ভালো হয়। যাই হোক, আবার একজন কমেন্ট করছিলেন, এখানে কিন্তু আমি কমেন্ট সেকশনটা দেখাচ্ছি না, উনি জানতে চাইছিলেন যে আপনি আগের ভিডিওতে জমির পাট্টার কথা কেন বললেন না। জমির পাট্টা বা আবাস যোজনার ঘর যারা পেয়েছে, লিস্টে নাম রয়েছে, তো সেগুলো তো আপনাকে বলতে হয়। তো দেখুন, এই নিয়ে আমরা অনেকবার ভিডিওতে বলেছিলাম, এর আগের ভিডিওগুলো হয়তো আপনি দেখেননি, সেই জন্য এই কথাগুলো বলেছেন। অনেক খারাপ কথাও আপনি লিখেছেন, সেগুলো বলছি না, বা স্ক্রিনে আপনার নামটা ওই জন্যই দেখাচ্ছি না, তাতে করে আপনারই কিন্তু সম্মানহানি হবে। তো মূলত আপনাদেরকে যেটা বলতে চাইছি, যে এর আগের অনেক ভিডিওতেই আমরা বলেছিলাম যে যেখানে ধরুন সরকার প্রদত্ত কোনো জমি বা ঘর বাড়ি পেয়েছেন, আপনি আবাস যোজনার ঘর পেয়েছেন, এই ধরনের ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে সেগুলো দিয়ে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন।
এখানে যদি ডকুমেন্টের লিস্টটা আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন 11টা ডকুমেন্ট রয়েছে। তার মধ্যে এনি ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, সরকারের তরফ থেকে কোনো জমি পেয়েছেন বা ঘর বাড়ি পেয়েছেন এই ধরনের কোনো কাগজপত্র, আর সরকার থেকে যে কাগজপত্রগুলো পাওয়া যায় জমির পাট্টা হিসাবেই পাওয়া যায়, আপনি হয়তো জানেন না সেই জন্য বলেছেন। তো এই ধরনের কাগজপত্র থাকলে কিন্তু এগুলো দিয়ে আপনারা ভেরিফিকেশান করতে পারবেন। আর তাছাড়াও আপনাদের যে কোনো জমির তথ্য, ধরুন পুরনো জমির দলিল পর্চা রয়েছে, এগুলো দিয়েও আপনারা ভেরিফিকেশান করতে পারবেন। তো একদম এখানে প্রুফ সহ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, যিনি কমেন্টটা করেছিলেন আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছে। অনেকে জানতে চাইছিলেন যে ঠাকুরদাদার নামে ধরুন জমির পাট্টা বা পর্চাটা আছে, সেক্ষেত্রে আমাদের ভেরিফিকেশান কি হবে? তো হ্যাঁ হবে। উত্তরাধিকার সূত্রে কিন্তু আপনি ওই জমির মালিক, তার জন্য আপনি একটা ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে নেবেন পঞ্চায়েত থেকে, সেটা নিয়েও কিন্তু আপনি দেখাতে পারেন। বা আপনার বাবার নামে রয়েছে, সেক্ষেত্রে তো পরবর্তী সময় আপনি পাবেন। তো সেগুলো নিয়ে কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন। আর চেষ্টা করবেন যদি একটা ওয়ারিশন সার্টিফিকেট থাকে সেটা দেখানোর, বা অন্য কোনো এমন কোনো ডকুমেন্ট যাতে ধরুন আপনার বাবার নাম বা বাবার সঙ্গে বাবার ঠাকুরদার নাম এই ধরনের উল্লেখ রয়েছে, তো সেই রকম ডকুমেন্টও কিন্তু আপনারা ভেরিফিকেশানে আশা করি দিতে পারবেন। বিএলওরাও তো মানুষ রে বাবা, তারা যে আপনাদের বিষয়টা বুঝবে না এমনটা তো নয়, তাদেরকে বোঝাতে পারলেই কিন্তু আশা করি আপনাদের নামটা উঠে যাবে, কোনো সমস্যা হবে না। এই ভিডিওর আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কাস্ট সার্টিফিকেট কত সালের লাগবে, অর্থাৎ কত সালের এই জাতিগত শংসাপত্র দিতে হবে। তো অনেক মানুষের মনে কিন্তু এই প্রশ্নটা রয়েছে, যাদের কাছে মূলত ধরুন এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রয়েছে, যারা এগুলো দিয়ে ভেরিফিকেশান করবেন ভাবছেন। তো আপনাদের ক্ষেত্রে জানাই, কাস্ট সার্টিফিকেটের কিন্তু কোনো ডেটের কথা উল্লেখ হয়নি। অন স্ক্রিনে আপনাদেরকে ওই যে 11টা ডকুমেন্টের লিস্ট রয়েছে সেটা খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যদি 8 নম্বরের অপশানটা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন ওবিসি এসসি এসটি এনি কাস্ট সার্টিফিকেট, কিন্তু এই জায়গাটা যদি দেখেন এখানে কোনো রকম কোনো ডেটের কিন্তু উল্লেখ নেই, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট দিলেই কিন্তু আপনি ভেরিফিকেশান করতে পারবেন। আচ্ছা, এরপরে আরও একজন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। উনি বলছেন যে দাদা, যারা খাস জমিতে বসবাস করে বা বস্তিতে থাকে তাদের কি হবে? দেখুন, প্রচুর মানুষ এমন রয়েছেন যাদের কিন্তু নিজস্ব বাড়ি বা জায়গা জমি নেই, কেউ ভাড়া বাড়িতে থাকেন, কেউ বস্তি বাড়িতে থাকেন। ধরুন কেউ মেদিনীপুর থেকে বহু বছর আগে কলকাতায় চলে এসেছেন, এরকম প্রচুর আছে। কলকাতায় এসছেন এবং এখানের ভাড়া বাড়িতে থাকেন, তাদের নিজেদের নামে কোনো জায়গা জমি নেই। তো তারা কিভাবে ভেরিফিকেশান করবেন? দেখুন, যদি আপনাদের ক্ষেত্রে সম্ভব হয়, আপনাদের পৈতৃক খেলে যে সম্পত্তি আর কি, বা যেখানে বাড়ি ছিল সেখানে ডকুমেন্ট যদি আনতে পারেন তো ভালো। তারপরেও ধরুন আপনি বহু বছর এখানে বসবাস করছেন, সেক্ষেত্রে এখানে ধরুন 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে, বা যদি আপনার স্কুলের সার্টিফিকেট, এসসি এসটি সার্টিফিকেট যেগুলো রয়েছে আর কি, এই সমস্ত ডকুমেন্টগুলো যদি থাকে এগুলো দিয়েও কিন্তু আপনি ভেরিফিকেশান করতে পারবেন। তবে যদি আপনি বাংলাদেশ থেকে উঠে এসেছেন, পাকিস্তান আফগানিস্তানের মতো দেশ থেকে উঠে এসেছেন আর বলছেন আমার তো কিছু নেই, আমি কীভাবে ভেরিফিকেশান করব, তো আপনাদেরকে তো বাতিল করার জন্যই ভেরিফিকেশানটা করা হচ্ছে, বুঝতে পেরেছেন? তো ফলে আপনার নামটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। ভিডিও সব শেষে একটা কথাই বলবো, আপনি যদি প্রকৃত ভারতবাসী হন, আপনি শিখ, জৈন, খ্রিস্টান, হিন্দু, মুসলিম যাই হন না কেন, আপনি যদি প্রকৃত ভারতবাসী হন সেক্ষেত্রে কিন্তু প্রকৃত ভোটার হলে আপনার ভোটার তালিকা থেকে নাম কিন্তু বাদ যাবে না। আর যদিও বাদ যায় তারপরেও কিন্তু আপনারা বিভিন্ন ডকুমেন্ট দিয়ে আবেদন করার আশা করি সুযোগ পাবেন, কোনো সমস্যা হবে না। এমনিতে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া হবে না। তাছাড়া নির্বাচন কমিশনও কিন্তু বলেছে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। এছাড়াও জানিয়ে রাখা ভালো, প্রচুর এমন অভিজ্ঞ উচ্চশিক্ষিত ব্যক্তিরা রয়েছেন যারা কিন্তু প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন। তো প্রথমেই বলবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পরিবারে যুক্ত হওয়ার জন্য। আপনাদের যদি মনে হয় যে আরও কিছু তথ্য এই ভিডিওতে দেওয়া দরকার ছিল বা আমাদের বলতে গিয়ে কোনো মিস হয়ে গেছে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামতটা দিয়ে দেবেন। তাতে করে কি হবে, আপনি যে মূল্যবান মতামতটা লিখবেন, অনেক মানুষ যারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে আসবেন আপনাদের দেওয়া তথ্য থেকে তারাও কিন্তু উপকৃত হতে পারবেন। যাই হোক, এইভাবেই আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।